নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, একজন পিতা তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি অন্য পুত্রদের বঞ্চিত করে বা অন্য কন্যাদের বঞ্চিত করে যে কোনো একজনকে দিতে পারেন তার সম্পত্তির সমস্ত কিছু। দেখুন, এই প্রশ্নটার উত্তর যদি আমি এক কথায় বলি হ্যাঁ বা না, তার আগে আপনাকে বুঝতে হবে যে সম্পত্তি কয় ধরনের হয়। সেই সম্পত্তির উপর নির্ভর করছে একজন পিতা তার সমস্ত সম্পত্তি অন্য কাউকে বঞ্চিত করে যে কোনো পার্টিকুলার একজন ছেলে বা মেয়েকে দিতে পারেন কি না। আপনাকে আগে দেখতে হবে সম্পত্তির ধরন। যদি আমরা সম্পত্তির ধরন দেখি, দু ধরনের সম্পত্তি রয়েছে। একটি হলো আপনার সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি। সেলফ মানে বুঝতে পাচ্ছেন একেবারে নিজস্বতা বা নিজস্ব যে প্রপার্টি, নিজের টাকায় কেনা প্রপার্টি, সেটা হলো সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি, বাংলায় যেটাকে আমরা স্ব অর্জিত সম্পত্তি বলে থাকি। তাহলে আমি যদি নিজের টাকায় যে জমি কিনলাম বা যে বাড়ি কিনলাম বা যে সম্পত্তি করলাম, তাহলে আমি আমার নিজের টাকায় কিনেছি। আমি একজন পিতা, আমার ধরা যাক এক ছেলে এক মেয়ে রয়েছে, তো আমি পার্টিকুলার একটা ছেলেকে দিতে চাইছি। তো এক্ষেত্রে আইনগত কোনো সমস্যা নেই। সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টির ক্ষেত্রে আমি যখন খুশি যা খুশি বা যাকে খুশি তাকে দিতে পারি। আমার ছেলেকে আমি সম্পত্তি নাও দিতে পারি, সেই সম্পত্তি আমি ট্রাস্টকে দিয়ে দিতে পারি বা কাউকে পরিবারের বাইরে কাউকে দান করে দিতে পারি। সে ক্ষমতা একজন পিতার রয়েছে। সেটা সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টির ক্ষেত্রে, যেটা নিজস্ব সম্পত্তি, যে সম্পত্তি কেনা সম্পত্তি, তার টাকায় সম্পত্তি, সে কোনো জায়গা থেকে পায়নি বা উত্তরাধিকারী সূত্রে পায়নি, সেটা সে যাকে খুশি তাকে দিতে পারে। তাহলে আপনারা আজকের যে টপিকের যে প্রশ্নটা ছিল তার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। এবার আর একটা ব্যাপারে আসি, সেটা হলো অ্যানসেস্ট্রাল প্রপার্টি, অর্থাৎ যেটাকে আমরা কি বলি, অ্যানসেস্ট্রাল প্রপার্টিকে উত্তরাধিকারী সম্পত্তি বলি। যে উত্তরাধিকারী সম্পত্তির ক্ষেত্রে কিন্তু কয়েকটা নিয়ম আছে। সেই নিয়মগুলো আপনাদেরকে বলে দিই। যে তাহলে কি উত্তরাধিকারী সম্পত্তি যদি হয়, তাহলে পিতা কি সেই সম্পত্তি দিতে পারবে না কাউকে? দেখুন, এক্ষেত্রে বলে দিই, অ্যানসেস্ট্রাল প্রপার্টি উত্তরাধিকারী সম্পত্তির যে নিয়ম, একজন ছেলে বা মেয়ে যেদিন থেকে জন্মগ্রহণ করলো তারা সেদিন থেকেই, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে নিয়মটা ছিল, পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে মেয়েদের ক্ষেত্রেও নিয়মটা প্রযোজ্য হয়। তবে যদি আমরা দায়ভাগ বা মিতক্ষরা যে আইন রয়েছে সেক্ষেত্রে বলি, তাহলে অ্যানসেস্ট্রাল প্রপার্টিতে যেদিন থেকে তারা জন্মগ্রহণ করলো তাদের পূর্ববর্তী চার প্রজন্ম যদি হয়ে থাকে, সেই সম্পত্তিটা সে কিন্তু জন্মগতভাবেই পেয়ে যাবে। সেক্ষেত্রে পিতা সেই সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করতে পারবে না। এবার জন্মগতভাবে বলছি কারণ আপনাদেরকে বলে দিই। ধরুন আপনি জন্মগ্রহণ করলেন, আপনার একটা বোন আছে আর আপনি আছেন। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যে সম্পত্তিগুলো আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আপনি প্রথম প্রজন্ম তো হচ্ছেন না, আপনি চার প্রজন্ম। আমি ধরলাম আপনি চার প্রজন্ম। তারপরে আপনার বাবা হলো তৃতীয় প্রজন্ম, আপনার ঠাকুরদা দ্বিতীয় প্রজন্ম, আর আপনার ঠাকুরদার বাবা সে হলো প্রথম প্রজন্ম। এই সম্পত্তি ঠাকুরদার বাবা, ঠাকুরদা, আপনার বাবা, আপনি, এইখান থেকে সম্পত্তিটা আপনি ভাগটা পাবেন চার প্রজন্ম পর্যন্ত। এটা হলো উত্তরাধিকারী সম্পত্তি। এই সম্পত্তির ভাগটা আপনি পাচ্ছেন চার প্রজন্ম পর্যন্ত। এইবার এখানে আপনার যেটা বোন যদি থাকে সেও কিন্তু চার প্রজন্মের মধ্যে পড়ছে, মানে আপনার পাশাপাশি। আপনার যদি কাকারা থাকে তারা তৃতীয় প্রজন্মের মধ্যে পড়ছে। যদি আপনার যেটা ঠাকুরদার ভাই থাকে সেও দ্বিতীয় প্রজন্মের মধ্যে পড়ছে। এবার দেখা গেল ঠাকুরদার বাবার আবার যদি ভাই থাকে সেও প্রথম প্রজন্মের মধ্যে পড়লো। এইভাবে কিন্তু সম্পত্তিটা ভাগ হয়ে আসছে এইভাবে। এইবার ধরা যাক ইনকেস আপনার বাবা
চতুর্থ প্রজন্মের মধ্যে পড়ে গেছে আপনার বাবা, তাহলে কিন্তু আপনি হলেন পঞ্চম প্রজন্ম। সেক্ষেত্রে বা ফোর্থ জেনারেশন আপনি হলেন না, ফিফথ জেনারেশন হলেন। তাহলে সেই সম্পত্তি কিন্তু আপনার বাবার কাছে এসে সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টিতে পরিণত হলো। এখানে আপনার বাবার কাছে সেলফ অ্যাকোয়ার্ড হয়ে গেল এই সম্পত্তিটা। তাহলে কি আপনি জন্মগতভাবে এই উত্তরাধিকারী সম্পত্তির ভাগ আর পাবেন? পাবেন না। এক্ষেত্রে বাবা যাকে খুশি তাকে সেই সম্পত্তি দান করতে পারে। তাহলে কেন হলো? সেটা 4 প্রজন্ম পার হয়ে গেল বলে। এক্ষেত্রে আর একটা জিনিস হতে পারে, এই যে ঠাকুরদার বাবা আছে, ঠাকুরদার বাবার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি ভাগ হতে হতে আপনার বাবার কাছে 4 প্রজন্ম শেষ হয়ে গেছে, এটা হতে পারে। সেক্ষেত্রে আপনার বাবা মনে করলো যে শুধুমাত্র তার ছেলেকে সব সম্পত্তি দান করে দেবে। যেহেতু ওটা উত্তরাধিকারী সম্পত্তি ছিল, 4 প্রজন্ম আপনার বাবার কাছে শেষ, তাই সেই সম্পত্তি এখন সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি বা স্ব-অর্জিত সম্পত্তিতে পরিণত হয়েছে। তাই আপনার বাবার রাইট আছে বা অধিকার আছে, যেহেতু সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি হয়ে গেছে, আপনার বাবা ইচ্ছা মতো যে কোনো ছেলে মেয়েকে ওই সম্পত্তির ভাগ দিতে পারে বা তার নামে করে দিতে পারে, বা এমনও করতে পারে পরিবারের বাইরে কাউকে দানও করে দিতে পারে সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টির ক্ষেত্রে, কিংবা কোনো ট্রাস্টকে দান করে দিতে পারে। তাহলে এই যে সমস্ত বিষয়টা, সেটা হলো এই 4 প্রজন্মে পর্যন্ত দাঁড়িয়ে আছে, বিশেষ করে উত্তরাধিকারী সম্পত্তির ক্ষেত্রে। তাছাড়া যেটা বললাম যে একটা ছেলে যখনই জন্মগ্রহণ করছে তখনই সে উত্তরাধিকারী সম্পত্তির দাবিদার হচ্ছে। যদি বাবা 4 প্রজন্ম পর্যন্ত না হয়, বাবা যদি তৃতীয় প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্ম হয়, তাহলে কিন্তু একটা ছেলে যখনই জন্মগ্রহণ করবে তখনই সে কিন্তু উত্তরাধিকারী সম্পত্তির দাবিদার বা পূর্বপুরুষের সম্পত্তির দাবিদার। কিন্তু বাবার মানে একটাই কন্ডিশন থাকছে, সেটা হলো বাবা যাতে 4 প্রজন্ম ব্যক্তি না হন, তবেই। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কখন একটা উত্তরাধিকারী সম্পত্তিও সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি বা স্ব-অর্জিত সম্পত্তিতে রূপান্তরিত হতে পারে। তাহলে আজকের যে টপিকটা আমাদের ছিল যে একজন পিতা বা একজন বাবা তার সম্পত্তি অন্য পুত্রদের বা অন্য কন্যাদের বঞ্চিত করে যে কোনো কাউকে দিতে পারে কি, বা একজন পুত্র বা একজন মেয়েকে দিতে পারে কি? তাহলে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। সবটাই নির্ভর করছে বাবার উপরে। তবে উত্তরাধিকারী সম্পত্তির ক্ষেত্রে কিছুটা হাত বাঁধা থাকে, 4 প্রজন্মের বিষয়টি থাকে। সেইটা যদি ক্লিয়ার আপনাদের কাছে হয় তাহলে বিষয়টা বোধগম্য সবার ক্ষেত্রে হবে। যাই হোক, আজকে এইটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।